দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যদিও বিষয়টি একটি জটিল, একটু সায়েন্টিফিক, তারপরেও বিষয়টি আমাদের সকলের জানা প্রয়োজন। আমরা আজ কথা বলবো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ডাক্তার মোহাম্মদ সারোয়ার জাহান, সহযোগী অধ্যাপক, স্পাইন সার্জারি, এন্ডোস্কোপিক স্পাইন সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। স্যার, প্রথমে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আমি ভালো আছি। এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। স্যার, আসলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এখানে দুটো শব্দই আসলে সায়েন্টিফিক, একটা স্পাইন আর একটা এন্ডোস্কোপিক, যেটা কিনা খুবই আধুনিক একটি শব্দ। তো প্রথমে জানতে চাইবো যে আসলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিটা আসলে কি? আমাদের মেরুদণ্ডের যে বিষয়গুলো আছে, যে অপারেশনের যে বিষয়গুলো আছে, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে এই অপারেশনগুলোর মধ্যে আধুনিকতম একটা সংস্করণ। আধুনিকতম এই জন্য বলা হচ্ছে যে এখানে আগে ট্রেডিশনালি যেভাবে অপারেশনটা করা হতো আগে, এখন সেই ট্রেডিশনাল সিস্টেম বাদ দিয়ে নতুন প্রযুক্তিগত দিক থেকে এটা উন্নত ধরনের একটা ব্যাপার, যার মাধ্যমে কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই মেরুদণ্ডের মধ্যে ছোট একটা ছিদ্র করেই পুরো বিষয়টাকেই, মেরুদণ্ডের মধ্যে যে প্যাথোলজি আছে, যে কারণে পেইন জেনারেট হয়, যে কারণে মানুষ ডিসেবলড হয়ে যেতে পারে, সেই সমস্ত কারণগুলোকে রিমুভ করা হয় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি করে সুস্থ হতে পারেন। এইটা হচ্ছে কনসেপ্ট এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। এন্ডোস্কোপ এই নামটা তো আসছে একটা যন্ত্রের মাধ্যমে, যে যন্ত্রটা, এটা একটা ডেলিকেট একটা স্ট্রাকচার, ডেলিকেট একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই অপারেশনটা করা হয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে এন্ডোস্কোপ। এখন যেহেতু মেরুদণ্ডের অপারেশন করা হচ্ছে, মেরুদণ্ডকে আমরা স্পাইন বলি, এই জন্য এই টার্মটা এইভাবে আসছে যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। বিষয়টা এইরকম। এটা ট্রেডিশনাল স্পাইন সার্জারি থেকে পুরোটাই ডিফারেন্ট একটা ব্যাপার। স্যার, স্পাইনের তো আসলে কিংবা মেরুদণ্ডের তো অনেক ধরনের রোগ হয়ে থাকে। তো কি কি ধরনের রোগে আসলে আপনারা এই ধরনের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আসলে করে থাকেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের জানতে হবে যে এন্ডোস্কোপ কি আমরা আসলে কোন কোন অসুখের জন্য করি, কোন কোন মেরুদণ্ডের কোন ডিজিজের জন্য এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা জানাটা খুব জরুরি। স্পেশালি লো ব্যাক পেনের অনেকগুলো কজ থাকে। মেরুদণ্ডের মাজা ব্যথার, কোমর ব্যথার রোগীরা আমাদের কাছে আসেন অনেক রকম কজে, অনেক রকম কারণে আসেন। তো আমরা ইনভেস্টিগেশন করে যখন জানতে পারি যে মেরুদণ্ডের এই রোগটা পিএলআইডি রোগে আক্রান্ত, কোনো মানুষ যখন পিএলআইডি রোগে আক্রান্ত হয় অথবা লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস রোগে আক্রান্ত হয়, এটা হচ্ছে লাম্বার রিজনের জন্য। যদি কোনো কোনো কারণে ঘাড়ে কোনো ব্যথা হয়, সেখানেও যদি স্পাইনাল কর্ডটা এফেক্টেড থাকে, যদি ডিস্ক প্রোলাপসের কারণে হয়ে থাকে, এই সমস্ত কারণে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা যেতে পারে। এটা এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে যে অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে স্টেনোসিসের ফিচার নিয়ে আসে। স্টেনোসিস মানে হলো যে মেরুদণ্ডের যে অংশে স্পাইনাল কর্ড থাকে, সেখানে যদি স্পাইনাল কর্ডের থাকার জায়গাটা যদি ন্যারো হয়ে যায়, স্টেনোসড হয়ে যায়, কোনো রকমের যদি ছোট হয়ে যায়, তাহলে এই ছোট জায়গাটাকে ওয়াইড করার জন্য আমরা এন্ডোস্কোপের সাহায্যে এই অপারেশনগুলো করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হয়ে যায়, আমরা বলি স্পাইনাল নার্ভ বের হয়ে পায়ের দিকে ছড়িয়ে পড়ে, অথবা ঘাড়ের অংশ থেকে যে নার্ভগুলো বের হয়ে হাতের অংশ ছড়িয়ে পড়ে, সে স্পাইনাল যে ফোরামেনটা অনেক সময় ন্যারো হয়ে যায়, ফোরামেনটা অনেক সময় স্টেনোসড হয়ে যায়। এই স্টেনোসিসটাকে রিমুভ করার জন্যই, স্টেনোসিসটাকে ওয়াইড করার জন্য আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করে থাকি। স্যার, আসলে যে ট্রিটমেন্টের কথা বলছেন, যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির কথা বলছেন, আমরা বুঝতে পারছি যে এটা খুবই আধুনিকতম আসলে চিকিৎসা, যে আপনারা আসলে এন্ডোস্কোপের মাধ্যমে স্পাইনাল কর্ডের মতো একটা জায়গায় আসলে সার্জারি করছেন। তো আসলে আমাদের মনে প্রশ্ন তো জাগবেই যে বাংলাদেশে, আমাদের দেশে আপনারা এই ধরনের সার্জারি করছেন কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তো শুরু হয়েছে আসলে দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়াতে এখন ওনারা ওপেন সার্জারি করেন না বললেই চলে, একবার স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া। ওনারা অলমোস্ট অল কেসেসই ওনারা এন্ডোস্কোপের মাধ্যমে করে। তো এটা ওখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও আমরা এটা শুরু করেছি। বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি শুরু হয়েছে। স্পেশালি আমরা অন্তত প্রাইভেট হসপিটালগুলোতে আমরা গত 2025 সাল থেকে আমরা শুরু করেছি। এর আগেও কিছু কিছু জায়গায় শুরু হয়েছিল, কিন্তু এখন আমরা একটু মানে প্রচারণার মাধ্যমে, মানুষকে জানানোর মাধ্যমে আমরা 2025 সাল থেকে এই অপারেশন শুরু করেছি আমাদের দেশে। এর আগেও শুরু হয়েছিল, কিন্তু এখন একটু জাঁকজমকভাবে আমরা শুরু করছি গত বছর থেকে আর কি।
স্যার এখন যে বিষয়টা জানতে চাইবো যে আগে একসময় তো ওপেন করে অপারেশন হতো, তো আসলে এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিটা কেন প্রয়োজন, মানে এটা সুবিধাটা আসলে কি? এক্স্যাক্টলি, সুবিধা তো অনেক। সুবিধা হচ্ছে যে আমরা যে ট্রেডিশনাল ওপেন সার্জারিতে কি করা হয় এটা আপনারা জানেন যে অনেক লম্বা করে পিঠের মাঝখানে ইনসিশন দেওয়া যায়। ইনসিশন দিলে অনেক বড় কাটাছেঁটা করতে হয়। পরের স্টেপ হচ্ছে যে ওখানে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো টেনে একটু সাইডে নিতে হয়, তারপরে যে জায়গাতে এক্সাক্ট প্যাথোলজিটা আছে সেখান পর্যন্ত আমরা মানে পৌঁছাই। ওটা তখন বের হলো মাত্র এত কিছু করার এত পরে, কিছু করার পরে আমরা মাসেলগুলোকে টেনে তারপরে ওই জায়গাটা এক্সপোজ করার পরে তারপর আমরা আসল প্যাথোলজি যে জায়গাটায় আছে সেখানে পৌঁছানোর পরে আমরা প্যাথোলজিটাকে আমরা রিমুভ করি, অথবা সেটাকে ক্যানেলটাকে ওয়াইড করি, অথবা ফোরামেনটাকে ওয়াইড করি। এটা ট্রেডিশনাল ওপেন সার্জারির বিষয়, আমি পিএলএডি নিয়ে বলছি। কিন্তু এখন যেটা করা হচ্ছে তাতে করে যে অসুবিধাগুলো হতো যে অনেকগুলো মাসেল ড্যামেজ হয়ে যেত, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্লাড লস অনেক বেশি হয়ে যায়। ওপেন করে কাটার কারণে যে অসুবিধা, অপারেশনের পরবর্তীতে পেশেন্টে অনেক পেইন থাকে, এই পেইনগুলো যেতেও অনেক দিন সময় লেগে যায়। তারপরে ইনফেকশনের চান্স বেশি হয়ে যায়। তো এই অসুবিধাগুলো ট্রেডিশনাল ওপেন সার্জারিতে তো এখনও আছে। তো আমরা যদি একটা মেশিনের মাধ্যমে, এন্ডোস্কোপের মাধ্যমে, ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে যদি এই পুরো কাজটাই করতে পারি, তাহলে এই যে অসুবিধার কথা বললাম সেগুলো তো আর হচ্ছে না। আমাদের মাসেলটাকে ড্যামেজ করতে হচ্ছে না, অতিরিক্ত ব্লিডিংয়ের কোনো চান্স নেই, তারপরে ইনফেকশনের চান্স একেবারেই জিরো বললেই চলে। তো এই যে বাড়তি সুবিধাগুলো শুধু এন্ডোস্কোপের মাধ্যমেই হওয়া সম্ভব। যদি আমরা ওপেন ট্রেডিশনালি যদি কেটে অপারেশন করি তাহলে অনেক বেশি পরিমাণ যে ভিতরে যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে সেগুলো অনেক অংশে কেটে ফেলতে হতো। এখন এইটার মাধ্যমে এত হাড়ের পরিমাণও এত বেশি কাটতে হয় না, খুব অল্প পরিমাণ হাড় কাটার মাধ্যমেই এবং মাসেলগুলো ড্যামেজ করার মাধ্যমেই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা সম্ভব হচ্ছে। এতে করে এই সুবিধাগুলো পাচ্ছি যে অপারেশনের পরবর্তীতে, যা আজকে অপারেশন যে পেশেন্টে করা হচ্ছে এই পেশেন্ট আগামীকালই হাঁটাচলা করতে পারছেন। এই ব্যাপারটা কিন্তু স্যার আসলে একদম ম্যাজিক, জাস্ট লাইক ম্যাজিক। আমাদের অপারেশনের পেশেন্টগুলো জাস্ট ম্যাজিকের মতোই ওনারা হ্যাপি হয়ে যান যে আজকে যেই পেশেন্ট গতকাল হাঁটতে পারছিলেন না, ব্যথায় কাতরাচ্ছিলেন, যে ব্যথা কোমর থেকে শুরু হয়ে পায়ে পর্যন্ত চলে আসছিল এবং পায়ের যন্ত্রণায় উনি দাঁড়াতে পারছিলেন না, বসতে পারছিলেন না, ঘুমাতে পারছিলেন না, সেই পেশেন্টকে এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করার পরের দিনই উনি স্বাভাবিক সব চলাফেরা করতে পারছেন। ইট জাস্ট লাইক ম্যাজিক। স্যার তাহলে আপনি তো একটু ভিন্ন একটু প্রশ্ন করি, অনেকদিন ধরে তো এই কাজ করছেন, মানে অপারেশন এন্ডোস্কোপি স্পাইন সার্জারি করছেন, তো এই যে রোগীরা প্রচণ্ড ব্যথা, অনেকে দেখা গেছে পেশাব পায়খানাও আটকে যাচ্ছে, হাঁটতে পারছেন না, বিছানায় বেড রিটার্ন, তারপর আপনার অপারেশন করে দিচ্ছেন, রোগী পরের দিনে ভালো, তাদের প্রতিক্রিয়াটা কেমন থাকে? অ্যাজ এ সার্জন, একজন ফিজিশিয়ান, আপনি আপনার হাত দিয়ে উপরে অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছেন, আপনাদেরও কেমন লাগে? এই বিষয়টা খুব জানতে ইচ্ছা করছে। এটা চমৎকার ব্যাপার। এই যে পেশেন্ট গতকাল বা আজকে প্রচন্ড ব্যথা নিয়ে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, ঘুমাতে পারছেন না, বসতে পারছেন না, ইভেন সেই পেশেন্ট যখন পরের দিনে ভোরে ঘুম থেকে উঠে যখন দেখে যে তার পায়ের কোনো ব্যথা নাই, উনি স্বাভাবিক দাঁড়াতে পারছেন, স্বাভাবিক হাঁটতে পারছেন, এর চেয়ে বড় ফিলিংস আর হতে পারে না। এটা যেমন পেশেন্ট যেমন হ্যাপি হন এই ফিলিংসে, সেম স্যাটিসফ্যাকশন আমাদের মাঝেও আসে। আমরা ট্রেডিশনাল ওপেন সার্জারি করতে, আমি স্পেশালি এখন ওপেন স্পাইন সার্জারি করতে আমি যে পরিমাণ কষ্ট পাই, সহজ কথা বললে, যে এত বড় করে কাটবো, আবার মাসেলগুলো রিট্রাক্ট করতে হয়, অনেক বেশি ব্লিডিং হতে পারে, এই বিষয়গুলো আমিও কষ্ট পাই ব্যাপারটা। কিন্তু এখন যখন আমি এন্ডোস্কোপি করতেছি তখন এই পুরো বিষয়টাই এখানে তো আর সামনে থাকতেছে না। মানে ইউ ফিল দ্যাট যে আমার পেশেন্ট তো সেফ, মানে সে এখানে আরাম, মানে তার ইনসিশন ছোট, ব্যথা কম হবে, কমপ্লিকেশন কম, মানে পেশেন্টের জন্য আপনি পেশেন্ট যেমন স্যাটিসফাইড থাকে, আমরাও সেম স্যাটিসফ্যাকশন আমাদের লেভেলও থাকে, যেটা ওপেন ট্রেডিশনাল সার্জারিতে এই স্যাটিসফ্যাকশন অনেক সময় আসে না। কিন্তু এখানে তার চেয়ে 1000 টাইমস বেশি স্যাটিসফ্যাকশন আমাদের মাঝে আছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে। স্যার এবার জানতে চাইবো যে এত আধুনিকতম একটা চিকিৎসা, তো স্পাইনের প্রবলেম ছোট বড়, মধ্যবয়স্ক, বৃদ্ধ বয়স, অনেক বয়সী হতে পারে, তো কোন বয়সে আপনারা আসলে এটা করতে পারেন? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলেই সব বয়সে করা যায় কিনা এটা ডিপেন্ড করে বয়সের উপর নয়, এটা ডিপেন্ড করে পেশেন্টের প্রয়োজনের উপরে, যে পেশেন্ট কী রোগে আক্রান্ত, উনি পিএলএডি রোগে আক্রান্ত নাকি লাম্বার ক্যানেল স্টেনোসিস, নাকি সার্ভাইকাল ক্যানেল স্টেনোসিস, নাকি সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস, অথবা লাম্বার ডিস্ক প্রোলাপসে আক্রান্ত কিনা, এই বিষয়গুলোটা জরুরি, যে পেশেন্টের স্পেসিফিক কোনো ইন্ডিকেশন আছে কিনা। যদি পেশেন্টের স্পেসিফিক ইন্ডিকেশন থাকে যে তার সার্জারির প্রয়োজন, যে সার্জারিটা ট্রেডিশনালি করা যায় সব সার্জারি এন্ডোস্কোপের মাধ্যমে করা সম্ভব। এজন্য এটা বয়সের কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে পেশেন্টের প্রয়োজন কিনা। বয়সের কথা এজ ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই না এখানে। আপনার পেশেন্টের আসলে কি ডিমান্ড, পেশেন্টের ডিজিজ কি ডিমান্ড করছে, আর অপারেশনটা প্রয়োজন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। এখানে বয়সের কথা যেহেতু আসছে, আরেকটা কথা বলে রাখা ভালো, যে স্পেশালি মনে করেন একটা মানুষের বয়স 8 ইয়ার্স,
উনি অনেক বয়স্ক মানুষ, উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এই পেশেন্টকে যখন কোনো পিএলআই রোগে আক্রান্ত হন অথবা ইউজুয়ালি স্টেনোসিস রোগে আক্রান্ত হন, আমাদের কাছে আসার পরে আমরা যখন ইনভেস্টিগেশন করে এক্সরে এমআরআই করে দেখি যে ওনার সার্জারির প্রয়োজন হয়, এই সমস্ত পেশেন্টকে অপারেশন করতে আমরা নিজেরা খুব মানে অস্বস্তি বোধ করি যে এত একটা বয়স্ক একজন মানুষকে পিঠে এত বড় করে কাটতে হবে। তারপর অপারেশন পরবর্তী যে আমরা ইতিমধ্যে বলেছি যে পোস্ট অপারেটিভ যে পেইন ম্যানেজমেন্টটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এই পেশেন্টের জন্য উইদাউট গিভিং এনি ইনসিশন জাস্ট এন্ডোস্কোপের মাধ্যমে যদি যে ডিসটা রিমুভ করা হয়, ক্যানেলটা হোয়াইট করে দেওয়া হয়, এর চেয়ে ভালো স্যাটিসফ্যাকশন আর হতে পারে না। এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে এটা বয়সের ব্যাপার বললাম, আরেকটা হচ্ছে যে একটু স্বাস্থ্যের ব্যাপারে একটা কথা আছে এখানে। অনেক সব পেশেন্ট তো একই রকম স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে আসেন না, যাদের বিএমআই অনেক বেশি, যারা একটু স্বাস্থ্য যাদের একটু ভালো, যারা একটু ওভারওয়েট, যেমন কোনো পেশেন্ট ধরেন ওভার 100 কেজি নিয়ে আসতেছেন সেম রোগে নিয়ে। প্রবলেম হচ্ছে যে এই পেশেন্টকে যখন আমি একজন স্বাস্থ্য ভালো মানুষকে যখন আমরা অপারেশন করতে, তখন অনেক বেশি পরিমাণ কাটাছেড়া করতে হয়, অনেক লম্বা করে ইনসিশন দিতে হয়। এন্ডোস্কোপের মাধ্যমে এই পেশেন্টের জন্য, এই সমস্ত বয়স্ক মানুষদের জন্য অথবা এই সমস্ত স্থূল পেশেন্টদের জন্য এন্ডোস্কোপ হচ্ছে একটা আশীর্বাদ। ওনারা যে কি পরিমাণ হ্যাপি থাকেন এই অপারেশনের পরে, এটা কাউকে না দেখালে বিশ্বাস করানো ডিফিকাল্ট যে এটা একটা কত পরিমাণ তারা স্যাটিসফাইড থাকেন। এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন যারা জিম করেন রেগুলার। তো জিম করলে যেটা হয়, পেশেন্টের মাসেলগুলো খুব টাইট হয়ে থাকে, খুব স্টাউট বডি নিয়ে আসে। এই সমস্ত পেশেন্টদেরও, জিম পেশেন্ট অথবা একটু স্টাউট বডি পেশেন্ট যাদের, এই সমস্ত পেশেন্টকে আমরা অপারেশন করতে গিয়ে আমরা বিপদে মানে ঝামেলায় পড়ে যাই। কীরকম ঝামেলা? যে ওনাদের মাসেল রিট্রাকশন বেশি করতে হয়, ওনাদের মাসেল ড্যামেজটা বেশি হয়ে যায় ট্রেডিশনাল ওপেন সার্জারি করতে গেলে। কিন্তু এই সমস্ত পেশেন্টকে যখন আমরা এন্ডোস্কোপের মাধ্যমে করতেছি, নো মাসেল ড্যামেজ, নো মাসেল রিট্রাকশন, নো ব্লিডিং। সো অপারেশন তাদের জন্য চমৎকার, এক কথায় চমৎকার রেজাল্ট। এবং অপারেশন করতে গিয়ে আমরা সার্জনরা যে ডিফিকাল্টিগুলো ফেস করি, এই সমস্ত পেশেন্টের জন্য এই ডিফিকাল্টিগুলো ফেস করতে হচ্ছে না। স্যার, এখন যে প্রশ্নটা করবো এটা অনেকটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর আমি আবারও জানতে চাইবো যে আসলে কোনো একটা নতুন টেকনোলজি, কোনো একটা নতুন সার্জারি কিংবা নতুন কোনো কিছু যখন আমরা নিতে চাই, তখন আমরা জানতে চাই যে আসলে এটা নিতে হলে আমার কী কী সুবিধা আমি আসলে পাবো, রোগী আসলে কী কী ধরনের বেনিফিটস এই এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে পাবে, কী কী সুবিধা রয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা কিছু অংশ বলে ফেলেছি এই কোশ্চেনের অ্যান্সার। যে সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে মনে করেন মাসেল ডিটেকশনের কথা বলেছি, যে সমস্ত পেশেন্ট অপারেশনে ভয় পান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশন ভয় পান না এরকম দুনিয়াতে কোনো মানুষ নেই। আমার কথা আমাকে বললে আমি ভয় পাবেন, আমিও ভয় পাবো। এক্স্যাক্টলি। কিন্তু এই পেশেন্টকে যখন আমরা অফার করি যে এটা আপনার এই রোগে আপনি আক্রান্ত এবং এই আক্রান্তের স্পেসিফিক ইন্ডিকেশন আছে, আপনার এটা সার্জারি লাগবে, তখন তো ইউজুয়ালি পেশেন্টরা ভয় পেয়ে যান যে অপারেশন করবো, কেমন কষ্ট হবে, অপারেশন পরবর্তী কবে আবার হাঁটতে পারবো, আদৌ হাঁটতে পারবো কিনা, এই অনেক রকম ফ্যালাসি কাজ করে। কিন্তু যখন তাদেরকে আমরা অফার করছি যে আপনারা এই অপারেশনে কোনো কাটাকাটি করতে হবে না, জাস্ট একটা ছোট্ট একটা 8 মিলিমিটার একটা সিজারের মাধ্যমে এই অপারেশন করে আপনি পুরো ডিজিজ মুক্ত হওয়া সম্ভব, তখন পেশেন্টরা খুশি হয়ে যান। এর চেয়ে বড় কোনো সুবিধা নাই। পেশেন্টরা, প্রথম কথা হচ্ছে পেশেন্টরা ভয় মুক্ত হয়ে যান যে তার কাটাছেড়া করতে হচ্ছে না। এটা গেল। আর অন্য কথাগুলো তো আমরা বললাম যে অপারেশন রিলেটেড যে ফ্যাসিলিটিগুলো আছে, ওনার মাসেল ড্যামেজ করতে হচ্ছে না। পোস্ট অপারেটিভলি যেটা হয়, ট্রেডিশনাল ওপেন সার্জারিতে পোস্ট অপারেটিভ পেইন থাকে বেশ কিছুদিন, অপারেশন রিলেটেড পেন, মেন ডিজিজের পেনের চেয়েও অপারেশন রিলেটেড পেনটা বেশ কিছুদিন পারসিস্ট করে, আস্তে আস্তে সেটাও চলে যায়। কিন্তু এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করলে পোস্ট অপারেটিভ পেন ইউজুয়ালি থাকে না, পরের দিনই পেশেন্ট হেঁটে হেঁটে বাড়ি চলে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে যেখানে এটা উন্নত বিশ্বের, ইভেন আমরাও এটা এখন ডে কেস সার্জারি হিসেবে করছি। ডে কেস সার্জারি মানে আপনি জানেন যে যদি আমরা সকালবেলা অপারেশন করি, পেশেন্ট ক্যান গো হোম অ্যাট দ্য ইভিনিং টাইম। এটা হচ্ছে যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির বিশেষ সুবিধা। আমরা এটাই সবচেয়ে বড় সুবিধা। আর বাকি সুবিধার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে একটা পেশেন্ট যখন কাজে ফিরে যাবে কিনা। আমরা ট্রেডিশনাল ওপেন সার্জারি করলে ওনাকে হচ্ছে অনেক দিন পর্যন্ত রেস্টে রাখতেছি, উনি কাজে জয়েন করতে পারছেন। আমি রেস্টে রাখি আর না রাখি, উনি কাজে জয়েন করতে গেলেই উনি পেন পাচ্ছেন, উনি কাজে জয়েন করতে পারছেন না, ওনার স্বাভাবিক লাইফ ডিস্টার্ব হচ্ছে। কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করার মাধ্যমে রোগী ইভেন আফটার সার্জারি 2-3 দিন পরে উনি কাজে জয়েন করতে পারবেন। এত টাইপের সুবিধা, উনি কাজে জয়েন করতে পারছেন, ওনার কাজে হ্যাম্পার হচ্ছে না, এটা একটা সুবিধা। 2 নম্বর হচ্ছে অপারেশন রিলেটেড যে সুবিধার কথা আমরা বলেছি যে মাসেল ডিট্রাকশন কম, ব্লিডিং কম, ইনফেকশনের চান্স কম, এই বিষয়গুলো তো আছেই। এই সুবিধাগুলো তো আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, কিন্তু বাদবাকি এর বাইরে যে বিষয়গুলো সেগুলো আমরা এখন আপনাকে জানালাম। খুব সুন্দর বলেছেন স্যার। আমরা আরো অনেক কথা বলবো, আরো অনেক নতুন কিছু জানবো। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে। আরো অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়।
স্যার আমরা অনেক সুবিধার কথা শুনেছি, এখন জানতে চাইবো এটা আমাদের সবার মনেই প্রশ্ন থাকে যে কোনো রিস্ক রয়েছে কিনা, কোনো অসুবিধা রয়েছে কিনা। ফ্যান্টাস্টিক। এটা আসলে জানতেই হবে, না জেনে অপারেশন করতে যাওয়া যাবে না। দুনিয়ার সব অপারেশনেই রিস্ক আছে, এমন কোনো অপারেশন নাই যে অপারেশনের রিস্ক না। এটা কমনলি আস্ক কোশ্চেন। আমরা তো পেশেন্ট যারা আসছেন, যারা বিষয়গুলো জানতে চাচ্ছেন, আমরা তাদেরকে এক্সপ্লেইন করি যে অবশ্যই দেয়ার ইজ সাম রিস্ক। তবে রিস্কের বিষয় জানার আগে জানতে হবে যে কী রোগে উনি আক্রান্ত, এই অপারেশন না করলেই কোনো রিস্ক আছে কিনা এটা জানাটা বেশি জরুরি। যে সমস্ত রোগে আমরা এন্ডোস্কোপি স্পাইন সার্জারি করি, এই সমস্ত ডিজিজের কারণে অপারেশন করার চেয়ে অপারেশন না করার রিস্কেও অনেক সময় বেশি থাকে। যেমন অপারেশন যদি না করি তাহলে কার্ডিয়াক সিনড্রোম হয়ে যেতে পারে, আমার ক্যানাল স্টেনোসিসে অথবা হিউজ ডিস্ক প্রোলাপসের কারণে কার্ডিয়াক সিনড্রোম হয়ে যেতে পারে যদি অপারেশন না করা হয়। তাহলে এখানে অপারেশন করার চেয়ে অপারেশন না করার ঝুঁকিই বেশি, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রথমে বললাম যে আসলে দুনিয়াতে এমন কোনো অপারেশন নাই যে অপারেশন কোনো রিস্ক নাই, সব অপারেশনেই রিস্ক আছে। তবে ডিপেন্ড করতেছে, আমার জানার বিষয় হচ্ছে যে এই রিস্কটাকে আমার ভালো হওয়ার তুলনায় বেশি কিনা। রিস্ক যতটুকু আছে সেটা পার্সেন্টেজটা জানতে হয়, এই জানাটাই জরুরি, না হলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। যে কোনো পেশেন্টের জন্য এটা খুব জানা জরুরি যে যেই রিস্কটুকুর জন্য আমরা অপারেশন করতে যাচ্ছি, যে ডিজিজের জন্য আমরা অপারেশন করতে যাচ্ছি, সেই অপারেশন করলে যতটুকুটা উপকার হবে তার না করলে তার চেয়ে ক্ষতি কিনা, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে অপারেশন করলে যে রিস্কগুলো থাকে সেই রিস্কগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ইনফেকশন হতে পারে। কিন্তু আমরা বলেছি যে এন্ডোস্কোপিতে রিস্ক ট্রেডিশনাল ওপেন সার্জারির তুলনায় অনেক কম, জিরো তো বলা যাবে না কিন্তু অ্যাবাউট টু জিরো, একবারে খুব কাছাকাছি। 2 নম্বর হচ্ছে যে পা অনেক সময় রিকভারি নাও হতে পারে। মনে করেন যে অপারেশন করলাম যে কারণে যে পায়ের ব্যথা, কোমর ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে, কিন্তু অপারেশন করার পরে পায়ে ব্যথা গেল না, এটা হতে পারে। কিন্তু ইম্পর্টেন্টলি যে কত পার্সেন্ট পেশেন্ট রিকভার করছেন না সেটা জানা জরুরি। কত পার্সেন্ট সেটা? এক্স্যাক্টলি লেস দেন 10%, 10%ও না যারা রিকভার করেন না টোটালটা। ইনফেকশন হতে পারে, রিকভার না করতে পারে, তারপরে এখন সেই ইনফেকশন তো যে মানে ওপেন করে করলে তো আরো বেশি হতে পারে। এক্স্যাক্টলি, এই জন্য তো আমরা এখানে প্যারাডাইম শিফট হয়ে যাচ্ছে যে আমরা ওপেন অপারেশন করার মাধ্যমে যতটুকু রিস্ক থাকতেছে এই রিস্কটা এখানে তুলনামূলক কম। এই জন্য আমরা এই বিষয়গুলো কনসার্ন আমরা পেশেন্টকে এক্সপ্লেন করি যে আমরা ট্রেডিশনাল ওপেন সার্জারি করতে যে রিস্কগুলো প্রয়োজন এখানেও সেই রিস্কগুলোই আছে, তবে সেটার পার্সেন্টেজ অনেক কম। এই পার্সেন্টেজ জানা খুব জরুরি। আমাদের কাছে পেশেন্টরা সেই রিস্কগুলো জানতে চান, আমরাও বলি, কিন্তু ডিসিশন উনি নেবেন কীভাবে? একজন পেশেন্ট কীভাবে ডিসিশন নেবেন? উনি যদি জানেন যে এই অপারেশন করলে রিস্ক আছে, তাহলে একজন মানুষ আসলে ডিসিশন নিতে পারে না তো, উনি কনফিউজ হবেন। কিন্তু জানা জরুরি যেটা সেটা হচ্ছে পার্সেন্টেজ। এখন আমি যদি বলি যে মোর দেন 90% পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, লেস দেন 10% পেশেন্টের কিছু কিছু প্রবলেম থেকেই যাচ্ছে, এবং যে পেশেন্টের প্রবলেমগুলো থাকতেছে তারও সমাধান আছে, এই বিষয়টা জানলে কিন্তু ডিসিশন নেওয়াটা ইজি। আমরা রিস্ক বিষয়গুলোকে এভাবে এক্সপ্লেন করতে পছন্দ করি, যাতে করে পেশেন্ট যারা একটা পিএলএডি অথবা ডিস্ক প্রলাপস অথবা স্টেনোসিস রোগে আক্রান্ত তারা যেন ডিসিশনটা ইজিলি নিতে পারেন। স্যার ব্যাপারটা হচ্ছে রিস্ক আর বেনিফিটের আসলে রেশিওটা করতে হবে। এক্স্যাক্টলি, রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করলে অবশ্যই এটা অনেক বেশি বেনিফিশিয়াল। রিস্ক তো আপনাকে নিতেই হবে যে কোনো অপারেশনে, শুধু এটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা এরকম না। আপনি দুনিয়ার যেখানে যান, ইন্ডিয়া যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, আমাদের দেশের পেশেন্টরা যেখানে যেভাবে যান আর কি, সেখানেও তো ব্যাপারটা সেমই থাকে। এক্সপ্লেন করা হয়, আমরা এক্সপ্লেন করি, তারপর পেশেন্টরা সিদ্ধান্ত নেন, ব্যাপারটা এরকম। কিন্তু রিস্ক কিন্তু কোথাও কম না, রিস্ক অলমোস্ট অল সেম। এবং স্যার আমরা রিস্ক বেনিফিটের রেশিওটা বলছি, আপনি কিন্তু অলরেডি বলে দিলেন যে 90% আর 10%, মানে এখানে কিন্তু যে 90% কিন্তু ভালো হয়ে যাচ্ছেন, এবং যে 10% আসলে ব্যথাটা কমছে না, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের কোনো ম্যানেজমেন্ট কিংবা কোনো ব্যবস্থা রয়েছে। অফকোর্স ইট ইজ, কারণ অপারেশন পরবর্তীতে কিছু জটিলতা থাকতেই পারে, তো সেটা অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমাদের কাছে আছে, এবং সেটা পেশেন্টরা বেনিফিটেড হচ্ছেন। এটা নিয়ে এত আমরা যদি রিস্ক নিয়ে অনেক বেশি আলাপ করা শুরু করি তাহলে পেশেন্টরা ভুল মেসেজ পাবে। এই জন্য এটা নিয়ে এত আলাপ করার কিছু নয়, শুধু জানতে হবে সেটা এক্স্যাক্টলি, সেটা জানতে হবে যে রিস্ক হতে পারে, এবং এই রিস্কগুলো নিয়েই উনি রাজি হবেন। স্যার আপনার এক্সপ্লেনেশন দিয়েই নিচ্ছেন। এখন স্যার যেটা জানতে চাইবো যে অপারেশন তো হয়ে গেল, এবং তার পরবর্তী তার একটা ডিজিজ ছিল, সেটা আপনার অপারেশন করে দিয়েছেন, তারপরে তো একটা রিহ্যাবের একটা ব্যাপার আসে, ফলো আপের একটা ব্যাপার আসে, সেটা আসলে কেমন হবে, কিংবা তার লাইফস্টাইলটা কেমন হবে, সেটারও একটা ব্যাপার আসে। চমৎকার। এই রিহ্যাবিলিটেশন বিষয়টা আমাদের দেশে একটু ইগনোরড। আমাদের পেশেন্টরাও যেরকম বিষয়গুলো ফলো আপে ঠিকমতো আসতে পারেন না, অনেক সময় হয়ে ওঠে না, এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করি রেগুলার। কিন্তু আমাদের এন্ডোস্কোপের জন্য আমরা যেটা বলি যে পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টটা খুব ইজি আমাদের জন্য, যেটা ট্রেডিশনাল ওপেন সার্জারিতে এত ইজি থাকে না। আমাদের অনেক দিন পর্যন্ত হসপিটালে ভর্তি থাকতে হয়, যেখানে এন্ডোস্কোপ করলে আমরা পরের দিনই ছুটি দিতে পারি, ইভেন সকালে অপারেশন করলে ইভিনিংয়ে ছুটি দিতে পারি, সেটা আমরা ইতিমধ্যে আলাপ করেছি। অপারেশন পরবর্তীতে অপারেশন রিলেটেড যে পেইন হওয়ার কথা ব্যাক মাসেলে, সেটা কিন্তু একেবারেই কম। সো অল্প কিছুদিনের জন্য ব্যথার ওষুধ খেতে হয়,
অ্যান্টিবায়োটিক খেতে হয়, এটা খুব অল্প পরিমাণ খেলেই আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ খেলেই আমাদের হয়ে যাচ্ছে, পেশেন্ট তাড়াতাড়ি করেই কাজে জয়েন করতে পারে। রিহ্যাবিলিটেশনের আরেকটা পার্ট হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কোনো কোনো পেশেন্টের প্রয়োজন হতে পারে। অনেক পেশেন্ট যারা লং স্ট্যান্ডিং পেশেন্ট, অনেক দিন ধরে পিএলআইডি নিয়ে আছেন, যারা স্টেনোসিস নিয়ে অনেক দিন ধরে সহ্য করে আছেন, ব্যথা নিয়ে অপারেশন করতে ভয় পেয়েছেন, অপারেশন করতে চান নাই, এই সমস্ত পেশেন্টের সংখ্যা কিন্তু একেবারে কম না। তাদেরকে তো আমরা অপারেশন করছি, যে অনেক দিন ধরে রোগে আক্রান্ত থেকে রোগে ভোগার পরে আমরা অপারেশন করে দিলাম, এই পেশেন্টের রিকভারি করতে একটু সময় লাগে। কিন্তু যে পেশেন্ট খুব দ্রুত আক্রান্ত হচ্ছে এবং দ্রুত অপারেশন করে নিচ্ছে, এই পেশেন্টে খুব দ্রুত করে কাজে ফিরতে পারে। কিন্তু যে পেশেন্ট লং স্ট্যান্ডিং পেশেন্ট, অনেকদিন পরে অপারেশন করতেছি আমরা, এই পেশেন্ট যখন অপারেশন করতেছি তখন তার কিছু রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রিহ্যাবিলিটেশন হচ্ছে ফিজিওথেরাপি। এটা আমরা সাজেস্ট করি যাতে করে উনি রিহ্যাব হতে পারে। কিছু ব্যাক মাসল স্ট্রেংথেনিং, কিছু এক্সারসাইজ আছে, ইনস্ট্রুমেন্টাল কিছু থেরাপি আছে, সেগুলোর প্রয়োজন হতে পারে কখনো কখনো। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। ধন্যবাদ। আমরা জনগণকে সচেতন করতে চাই, যদি কোনো মানুষ মেরুদণ্ডে পিএলআইডি রোগে আক্রান্ত হন, অথবা স্টেনোসিস রোগে আক্রান্ত হন, অথবা সার্ভাইকাল ডিস্ক প্রলাপস রোগে আক্রান্ত হন, যাই হোক না কেন, অপারেশনের পূর্বেই আপনারা খুব দ্রুত করে স্পাইন সার্জনের পরামর্শ নেবেন। যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে আপনারা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির দিকেই আপনাদের মনোযোগ যেন থাকে, সেটা আমরা পরামর্শ দিয়ে থাকবো, সচেতন করতে থাকবো। এটা করে আপনার লাভ হবে, আপনি খুব দ্রুত কাজে ফিরতে পারবেন। আমাদেরও বেনিফিট হচ্ছে যে আমরা পেশেন্টকে অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে হসপিটাল স্টে রেখে খুব দ্রুত বাসায় ফেরাতে পারবো। এটা হচ্ছে আমাদের টেক হোম মেসেজ জনগণের জন্য। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। ধন্যবাদ আপনাকেও, এটিএন বাংলাকেও ধন্যবাদ। এই জনসচেতনতামূলক বিষয়কে জনগণের মাধ্যমে প্রচার করার জন্য আমরা মানুষকে প্রচার করতে চাই, মানুষকে জানাতে চাই আমাদের দেশেও এই ধরনের আধুনিক প্রযুক্তিগত অপারেশন হচ্ছে, যাতে করে আমরা এখানেই অল্প খরচে সেই মানুষের প্রয়োজনটা মেটাতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, মেরুদণ্ডে এন্ডোস্কোপিক সার্জারির মতো আধুনিকতম সার্জারি আমাদের দেশেই হচ্ছে। তাই আসুন, কষ্ট নিয়ে ঘরে বসে না থেকে আধুনিকতম চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করি সকলে। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।